অধ্যায় ৩ অবধীনে কেন বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত এর গুপ্তচর বৃত্তির প্রকৃতি সম্পর্কে আলোচনা করার পূর্বে স্বাধীনতা যুদ্ধকালীন ও তৎপরবর্তী পরিচালিত কয়েক ধরনের স্ট্র্যাটেজি ও বাংলাদেশ বিরোধী তৎপরতার বিবরণ দেয়া প্রয়োজন। ১৯৬৮ সালে গঠিত হয়েছিল মূলত বৈদেশিক গুপ্তচর বৃত্তি পরিচালনার জন্য। এর পূর্বে আইবি ইনভেস্টিগেশন ব্যুরো সংক্রান্ত দায়িত্ব পালন করত। তখন স্বভাবতই প্রশাসনিক ক্যাডার ও পুলিশ বাহিনীর লোকজন দ্বারা পরিচালিত হওয়ায় তাদের গুপ্তচর বৃত্তির প্রকৃতি ছিল অনেকটা আমলাতান্ত্রিক লাল ফিতার জটিলতায় আক্রান্ত, ধীর, শ্লথ ও কোনো কোনো ক্ষেত্রে হতাশাপূর্ণ। কিন্তু গঠন করার পর ইন্দিরা গান্ধীর মতো একজন টুখোর স্টেটসম্যান আধুনিক ধ্যান ধারণার পরিপূর্ণ সূচককে কাজে লাগান। তবে সার্বিকভাবে ভারতীয় রাজনীতিবিদগণ চাণক্যের গুপ্তচর বৃত্তির দর্শনকেই মৌলিক চেতনা হিসেবে বেছে নেন, যার ফলশ্রুতিতে ভারত তৃতীয় বিশ্বের একটি হতদরিদ্র, শত অভ্যন্তরীণ সমস্যাসংকুল দেশ মা সত্ত্বেও গঠনের মাত্র ৩ বছরের মধ্যে বাংলাদেশ অপারেশনের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র তৈরিতে সুচারুরূপে সমর্থ হয়। পক্ষান্তরে প্রাচীন ধ্যান ধারণা পোষণকারী কেবলমাত্র সামরিক প্রাধান্যে পরিচালিত পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই পরিস্থিতিকে হযবরল অবস্থায় নিয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হতে সাম্প্রতিককাল পর্যন্ত পরিচালিত কার্যক্রমের মৌলিক কিছু পরিবর্তন হলেও বাংলাদেশের জনগণের বিপরীতে পরিচালিত কর্মধারায় এখনও কোনো পরিবর্তন হয়নি বলে ধরে নেয়ার যথেষ্ট কারণ রয়েছে। সে সময় আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে এবং অতি দ্রুত স্বাধীনতা লাভে অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশ আন্দোলনের প্রথম হতেই আমাদের তৎকালীন জাতীয়তাবাদী নেতাদের সাথে আইবি ও পরবর্তীতে কর্মকর্তারা ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখে। স্বাধীনতা যুদ্ধের সময় এর সক্রিয় প্রশিক্ষণ পরিচালনা, ভারত ও বাংলাদেশ সরকারকে হানাদার পাকবাহিনীর রণকৌশল সম্পর্কে বিশ্লেষণাত্মক উপদেশ প্রদান, গেরিলা যুদ্ধের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য হাসিলে পরিকল্পনা প্রণয়ন এবং সর্বশেষে সম্মুখ যুদ্ধে ব্যাপক ইন্টেলিজেন্স তৎপরতা বিশেষভাবে স্মরণীয়। তখন বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠিত ইন্টেলিজেন্স সংস্থা না থাকায় আমাদের সকল প্রয়োজন না পূরণ করলেও বেশিরভাগ প্রয়োজন মেটাত। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে মনে হবে অহিংস ভারত মানবতার অপমানে লজ্জিত হয়ে কি মানবিক আচরণই না প্রদর্শন করল। তবে ভারতের মনোভাব বা সহায়তার পিছনের ইতিহাস সম্পূর্ণ না টেনেও শুধু গোপন ৭ দফা চুক্তির কথাটি যদি কোনো স্বাধীনচেতা বাংলাদেশি ভেবে দেখেন, যা প্রস্তুত করেছিল কর্মকর্তারা, তবে পৃথিবীতে ভারতের পরিচয় অত্যন্ত সুস্পষ্টভাবে প্রতিভাত হয়ে উঠবে, যা উপলব্ধি করতে পেলে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ৭ দফা চুক্তিতে বাধ্য হয়ে স্বাক্ষর করার পর মূর্ছা গিয়েছিলেন।